ওড়িশার যে জঙ্গলে ঘুরতে গেলে কিছু বন্যপ্রাণী অবশ্যই আপনি চাক্ষুষ করতে পারবেন, সেই জঙ্গলটি হলো ভিতরকণিকা। ভিতরকণিকা জাতীয় উদ্যানে এলে খাড়ি দিয়ে বোটে ভাসতে ভাসতে অবশ্যই নজরে পড়বে বেশ কিছু বড় বড় কুমির, আর ডাঙায় উঠলে জঙ্গলে দেখতে পাবেন দলে দলে হরিণ। আমার চ্যানেলে ইতিমধ্যেই ভিতরকণিকা ফরেস্টের প্রথম পর্বের ভিডিওটা প্রকাশ পেয়েছে। তাতে আমি দেখিয়েছিলাম যে আমরা কিভাবে এই ভিতরকণিকা জঙ্গলে পৌঁছালাম এবং এই জঙ্গলে কোথায় এসে আমরা থাকলাম এবং আমাদের বাংলোর চারপাশের পরিবেশই বা কেমন। ভিডিওটির লিংক ওপরের আই বটমে ও নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। এই পর্বে থাকছে ভিতরকণিকা ফরেস্টের মিউজিয়াম, কুমির সংরক্ষণ কেন্দ্র ও জঙ্গলের পরিবেশ। তাহলে এখন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে থাকুন ভিতরকণিকা দ্বিতীয় পর্বের ভিডিওটা। ফরেস্টে ঘোরবার আগে আমাদের হিরন হাউসের সামনেই রয়েছে একটি মিউজিয়াম, সেই মিউজিয়ামটা একটু দেখে নেব। আর তার সঙ্গে সঙ্গে মিউজিয়ামের অপোজিটেই রয়েছে ক্রোকোডাইল সংরক্ষণ কেন্দ্র, অর্থাৎ কুমির সংরক্ষণ কেন্দ্র, সেটাও দেখে নেব। দেখে নিয়ে আমরা চলে যাব ফরেস্ট ঘুরতে। কত বড় কুমিরের স্কেলিটন দেখুন, 17 ফুট 2 ইঞ্চি কুমির, তার স্কেলিটন। এর উপরে হচ্ছে 19 ফুট 8 ইঞ্চি। এই কুমিরটার স্কেলিটনটা হচ্ছে 19 ফুট 8 ইঞ্চি। ওয়াটার ক্রোকোডাইল, বিভিন্ন ধরনের সাইজের যে কুমির, তাদের যে মাথার খুলি, ওয়াইল্ড বোরের স্কেলিটন। অলিভ রিডলি কচ্ছপ এখানে দেখা যায়, পিসিকুইল্লা বিচে দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে একটা ডলফিনের স্কেলিটন রয়েছে, এসব ডলফিনের স্কেলিটন। বিভিন্ন ধরনের ডলফিন, তাদের স্কেলিটন। বিভিন্ন ধরনের কচ্ছপের সেল রয়েছে এখানে। হরিণের মাথার খুলি, সম্বর হরিণের। কচ্ছপের ডিম রয়েছে, বিভিন্ন ধরনের লিভার রয়েছে কচ্ছপের, নানা ধরনের ছোট ছোট ক্রোকোডাইল, লবস্টার, চিংড়ি, ঘড়িয়াল, এই সমস্ত মৃতদেহ এখানে স্টাফ করে রাখা আছে। ইন্ডিয়ান রক পাইথন, এটা হচ্ছে ব্যান্ডেড ক্রেট। ডিম রয়েছে না, আস্তে আস্তে বড় হচ্ছে। এইটা হচ্ছে অনেকটা বড় হয়েছে, সাইজ দেখতে পাচ্ছি আমরা। একটু সাদা কুমির, এটা একটু সাইজ অনেকটাই বড় হয়েছে। ছোট থেকে বড়, ডিম থেকে ফুটে কিভাবে বাচ্চা বেরোচ্ছে সব দেখাচ্ছে এখানে। এই জঙ্গলে রয়েছে
হাজার হাজার হরিণ, বিষাক্ত কিং কোবরা, ভারতীয় পাইথন, বিভিন্ন ধরনের টিকটিকি, অন্যান্য সরীসৃপ, জংলি বিড়াল, বন্য শূকর, ভোঁদর, রিসাস বাঁদর, সাম্বার ও অন্যান্য স্পটেড ডিয়ার, বন্য শূকর, মেছো বিড়াল, এছাড়া বিভিন্ন প্রজাতির পাখি। অনেকেরই মনে প্রশ্ন আছে, এই জঙ্গলে কি বাঘ আছে? না, ভিতরকণিকা ন্যাশনাল পার্কে কোনো বাঘ নেই। ফরেস্ট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী জানতে পারলাম যে এখানে কোনো বাঘ নেই। তবে অনেকে মনে করেন যে কিছু চিতা রয়েছে। ভিতরকণিকা ফরেস্ট ঘুরবো বলে চলে এলাম আবার এই জেঠিঘাটে। জেঠিঘাটের পাশেই দেখতে পেলাম প্রচুর পরিমাণে লাল কাঁকড়া। একেবারে একটু লোক দেখলেই গর্তে হঠাৎ করে ঢুকে পড়ছে। এখান থেকে আমরা লঞ্চে এগিয়ে যাব প্রায় হাফ কিলোমিটার পথ। তারপর একটি জেটিঘাটে আমরা গিয়ে উঠব, যে জেটিঘাট থেকে ভিতরকণিকা ন্যাশনাল ফরেস্টের মধ্যে ঢোকা যায়। বেশ কিছুক্ষণ আমরা এই ফরেস্টে ঘুরে বেড়াবো। আমরা চলে এলাম ফরেস্টের ঘাটে। এই ঘাটে নৌকা ভিড়িয়ে আমরা ফরেস্টের ভেতরে পায়ে হেঁটে ঘুরতে হবে। সময় খুব কম রয়েছে আমাদের হাতে, হয়তো খুব বেশি গেলে আধ ঘন্টা আমরা ঘুরতে পারবো। সূর্য পশ্চিম গগনে আস্তে আস্তে ঢলে যাচ্ছে। সন্ধ্যার আগে আমাদেরকে কিন্তু জঙ্গল থেকে দেখে ফিরতে হবে। আস্তে আস্তে আমাদের নৌকো ঘাটে ভিড়ল। আমাদের হাতে খুব একটা বেশি সময় নেই, প্রায় বিকেল 5:30 বেজে গেছে। আমরা আস্তে আস্তে ভাসমান জেটি থেকে উপর দিকে উঠে ফরেস্টের গেটের মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। একটা মাটির বাঁধানো পথ, আর দুপাশে ম্যানগ্রোভ অরণ্য, আর গা ছমছমে এক পরিবেশ। এই গা ছমছমে পরিবেশের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। এই হচ্ছে জঙ্গলে প্রবেশ করার এন্ট্রান্স। শিখর কোঠি অর্থাৎ যে রাজার বাড়ি 2.5 কিলোমিটার দূরে। তার মানে 2.5 কিলোমিটার জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটলে আমরা রাজার শিকারের বাড়িতে পৌঁছাতে পারবো। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি রাজার বাড়ি যাওয়ার জন্য। আমরা মাত্র 300 মিটার পর্যন্ত এসেছি, এখনও 2.25 কিলোমিটার বাকি আছে রাস্তা। দেখা যাক আমরা যেতে পারি কিনা। ভিতরকণিকা ফরেস্টে ঢুকে গেছি, একেবারে কোর জঙ্গল দিয়ে এগিয়ে চলেছি আস্তে আস্তে। এই জঙ্গলে রয়েছে প্রচুর হরিণ, রয়েছে চিতাবাঘ, আরও নানান জীবজন্তু। বিকেল 5:30 বেজে গেছে, একেবারে আলো অনেকটাই কমে এসছে। একটা গা থমথমে পরিবেশ। আমাদের মোটামুটি 13 জনের একটা দল। আমরা আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। দেখি আমরা এই জঙ্গলে কিছু জন্তু জানোয়ারের দেখা পাই কিনা। এখান থেকে 2.5 কিলোমিটার দূরে, অর্থাৎ ঘাট থেকে 2.5 কিলোমিটার দূরে হলো রাজার বাড়ি, যেখানে এইখানকার রাজা শিকার করতে আসতেন। আমরা চেষ্টা করব ওই পর্যন্ত যেতে, যদি আলো থাকে। না হলে আমাদেরকে আগেই ব্যাক করে আসতে হবে, কারণ অন্ধকার হয়ে গেলে এই জঙ্গলে ঘোরা একেবারেই উচিত হবে না। একেবারে ডেন্স ফরেস্ট। এবারে যে আমরা প্রবেশ করেছি একেবারে ঘন জঙ্গলে, একেবারে মাথার উপরে দুপাশ থেকে গাছ এসে একেবারে বেঁকে পড়েছে।
ঘন জঙ্গল। আমরা 500 মিটার এসেছি, মাইলস্টোন শো করছে তাই। রাজার বাড়ি অর্থাৎ রাজার কুঠি আর মাত্র 2 কিলোমিটার দূরে আছে। না, আমরা রাজার বাড়ি পর্যন্ত যেতে পারলাম না, তার কারণ হচ্ছে আমাদের হাতে সময় কম। এখন প্রায় 5:45 বেজে গেল, 6:10 অন্ধকার হয়ে যায়। আর জঙ্গলের মধ্যে এমনিতেই আলো কম, এখানে এমনিতেই অন্ধকার লাগে। সুতরাং এই জঙ্গলে নানা রকমের জন্তু জানোয়ার আছে। আমাদের যে গাইড উনিই বারণ করলেন, তাই আমরা রাজার বাড়ি অবধি গেলাম না। আমরা 1.5 কিলোমিটার যাওয়ার পর আমরা ফিরে যাচ্ছি এখন আবার লঞ্চ ঘাটের দিকে। মোটামুটি জঙ্গলের সৌন্দর্যটা উপভোগ করা গেল। একটা জঙ্গলে ঘোরার যে একটা চার্ম, একটা নিস্তব্ধ নির্ঝুম ভাব, একটা গা ছমছমে ব্যাপার, সেটাকে এনজয় করতে পারলাম বটেই। তো এটা করেই এখন আমাদেরকে চলে যেতে হচ্ছে। আবার যদি কখনো সময় পাই, শীতকালে আসি, তাহলে আমরা আগে থেকে এসে রাজার বাড়ি অবধি ঘুরে আসবো। আজকের মতো তাহলে এখানেই। এবার আমরা ফিরে যাব আবার ডাংমল বাংলোতে। এক রাত উড়িষ্যা গভর্নমেন্টের ফরেস্ট বাংলোতে কাটিয়ে পরদিন সকালে আমরা ফিরে চললাম চাঁদবালির উদ্দেশ্যে। মোটামুটি এখান থেকে চাঁদবালির নদীপথে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। সেখান থেকে আরও 55 কিলোমিটার দূরে হলো ভদ্রক স্টেশন। ভদ্রক রেলওয়ে স্টেশন থেকে আমরা ফিরে যাব কলকাতার দিকে। কিভাবে আপনারা এই জঙ্গল দেখতে আসবেন তা ডিটেলে ভিতরকণিকার প্রথম পর্বের ভিডিওতে আমি বলেছি। ওই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা কিভাবে আসবেন এখানে বুঝতে পারবেন। এখন বলি যে এই ভিতরকণিকা জঙ্গল দেখবার সবচেয়ে ভালো সময় কোনটা। ভিতরকণিকা জঙ্গল এপ্রিল মাসের 30 তারিখে বন্ধ হয়ে যায়, আবার খোলে অক্টোবর মাসে। কাজেই এর মাঝে আসলে কিন্তু এই জঙ্গল খোলা পাবেন না। তবে আসবার বেস্ট অপশান হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় যদি আপনারা আসেন তাহলে এখানকার টেম্পারেচার আরামদায়ক থাকবে এবং আপনারা খুব ভালোভাবে ঘুরতে পারবেন। এখান থেকে যদি আপনারা আরও এগিয়ে সমুদ্রে যেতে চান, তাহলে আপনাদের এখান থেকে আরও 3 ঘন্টা জার্নি করে যেতে হবে গহিরমাথা বিচে। সেখানে আপনারা অলিভ রিডলে কচ্ছপ দেখতে পাবেন। সেই জন্য আপনাদের জানুয়ারি মাসে অথবা ফেব্রুয়ারি মাসে আসতে হবে। সেই সময়টা হচ্ছে এই কচ্ছপ দেখার বেস্ট সিজন। সেই জন্য কিন্তু একদিন গহিরমাথা বিচের ওখানে থাকতে হবে। উড়িষ্যা গভর্নমেন্টের থাকবার জায়গা রয়েছে, সেটি আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেব। সুতরাং যদি এই কচ্ছপ দেখতে চান তাহলে আপনাদের কিন্তু 2 নাইটের প্রোগ্রাম করতে হবে। 1 নাইট থাকবেন এই ভিতরকণিকা জঙ্গলে, আর 1 নাইট থাকতে হবে গহিরমাথা বিচের সামনে। তাহলে আপনাদের সমস্ত ডিটেল এই ভিডিওতে দিয়ে দিলাম। এরপরেও যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে ডেসক্রিপশন বক্সে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি দেখে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।